Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? স্যার, বাপ্পাদিত্য বলা শুরু করল। রতন একদম পাকা খবর এনে দিয়েছে আমাকে। ও বলল, জলিল কালাচাঁদপুরে মাত্র বছরখানেক ধরে ড্রাগসের ব্যবসা করলেও এই লাইনের অনেক পুরনো লোক সে। আগে কামরাঙ্গীচরে থাকত, ওখানেই ব্যবসা করত। কিন্তু ২ বছর আগে ওদিকটাতে পুলিশের ধরপাকড় শুরু হওয়ার পরে সে প্রায় মাস ৬ কোথাও গা ঢাকা দিয়েছিল। তারপর আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে কালাচাঁদপুর এরিয়াতে। স্ট্রেঞ্জ। রায়হান বেশ অবাক হলো বাপ্পাদিত্যর কথা শুনে। ও হুট করে একটা নতুন এলাকায় এসে ড্রাগসের ব্যবসা শুরু করল, আর এ নিয়ে ওখানকার পুরনো ড্রাগ পেডলাররা কোনো উচ্চবাচ্য করল না। রায়হানের টেবিলের উল্টো পাশে বাপ্পাদিত্যর পাশে দাঁড়িয়ে থাকা বাদল বলে উঠল, স্যার, ড্রাগ পেডলারদের তো এরিয়া ভাগ করা থাকে। এক এরিয়ার পেডলাররা আরেক এরিয়ায় সাধারণত অপারেট করে না। যদিও বা কেউ ভুলবশত কিংবা অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করে বসে, তবে সেটা নিয়ে একবার কিংবা দুবার ওয়ার্নিং দেয়া হয়। সেই ওয়ার্নিংয়ে যদি কাজ না হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা গ্যাং ওয়ার পর্যন্ত গড়িয়ে যায়। আর সেখানে জলিল এক এলাকা থেকে সম্পূর্ণ আরেক এলাকায় এসে ১ বছর ধরে ড্রাগসের ব্যবসা করছে, অথচ ওই এলাকায় কোনো গ্যাংওয়ারের মতো ঘটনা ঘটেছে বা ঘটতে পারে এরকম কিছুই আমাদের কানে আসেনি। কথাটা বলে ঘাড় ঘুরিয়ে পেছনে দাঁড়ানো রাহাতের দিকে তাকালো বাদল। আমিও সেরকম কিছুই শুনিনি স্যার। ডানে বামে মাথা নাড়ল রাহাত। রায়হান আবার তাকালো বাপ্পাদিত্যর দিকে। জলিল কি ড্রাগসের ব্যবসা করে জানো সেটা? কামরাঙ্গীর চরে যখন থাকত তখন তো গাঁজা থেকে ইয়াবা পর্যন্ত প্রায় সব ধরনের ড্রাগইও সাপ্লাই দিত। বাপ্পাদিত্য আবার বলতে শুরু করল। তবে কালাচাঁদপুরে আসার পর থেকে এসবের পাশাপাশি আরও নতুন একটা ড্রাগও সাপ্লাই দেওয়া শুরু করেছে। আর স্যার, আমার ধারণা ওই ড্রাগের ব্যবসায় ইনভলভ হওয়ার কারণেই ওকে ওই এলাকার সিন্ডিকেটের কেউ ঘাটায় না। কোন ড্রাগ? টালটু স্যার। বাদল আর রাহাতের দিকে তাকালো রায়হান সিদ্দিকী। এবার বুঝতে পারছ গ্যাং ওয়ার্ডের কোনো আভাস কেন তোমরা পাওনি? জি স্যার। দুজনেই একযোগে মাথা ঝাঁকালো। বাদল বলল, টালটুর কারবার যারা করে তাদের সাথে গ্যাং ওয়ারে জড়ানোর মতো সাহস এখন পর্যন্ত বাংলাদেশের কোনো গ্যাংয়েরই নেই স্যার। সেটাই। রায়হানের দৃষ্টি ফিরে গেল বাপ্পাদিত্যর দিকে। জলিল কালাচাঁদপুরের কোথায় থাকে বা ওর আড্ডা কোথায় সে সম্পর্কে রতন কিছু জানাতে পেরেছে? স্যার, রতন জলিলের বাসা পর্যন্তও পৌঁছে গিয়েছিল, জবাবে বলল বাপ্পাদিত্য। কিন্তু গিয়ে দেখে দরজায় তালা ঝুলছে। তারপর আশেপাশে খোঁজ নিয়ে জানতে পেরেছে জলিল নাকি গত পরশুদিন থেকেই লাপাত্তা, অর্থাৎ সবুজ খুন হওয়ার পর থেকেই। রায়হান সিদ্দিকীর কপালে চিন্তার ভাঁজ ঘনীভূত হল। জি স্যার, বলল বাপ্পাদিত্য। একটু ভেবে সে আবার বলল, তাহলে কি জলিলকে দিয়েই সৌরভ তরফদার সবুজকে খুন করিয়েছে স্যার? রায়হান চুপচাপ কিছুক্ষণ বাপ্পাদিত্যর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, বাপ্পাদিত্য, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এই কেসে সৌরভ তরফদারের কোনো হাত নেই। জি স্যার, ইন্টারোগেশন রুমে আপনি এমনটাই বলছিলেন, বাদল বলে উঠল। কিন্তু আপনার এরকম ধারণা হওয়ার পিছনের কারণটা বলেননি। বাপ্পাদিত্য, বাদল আর রাহাতের ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে আনল রায়হান। বাপ্পাদিত্য যেহেতু জিজ্ঞাসাবাদ কক্ষে উপস্থিত ছিল না, তাই তার জ্ঞাতার্থে বাবলু আর অনন্যার সঙ্গে যা কথোপকথন হয়েছে তা সংক্ষেপে বলে নিল। এরপর বলতে শুরু করল, দেখো, সবুজের হত্যাকাণ্ডে তরফদার সাহেবের হাত না থাকার পক্ষে মোটামুটি পোক্ত অ্যালিবাই আছে। তার সবচেয়ে বিশ্বস্ত লোক সবুজের খুন হওয়ার সময়টাই অন্য জায়গায় অন্য কাজে ব্যস্ত ছিল। এখন হতে পারে যে তিনি অন্য কাউকে পাঠিয়েছিলেন সবুজকে খুন করতে। হতে পারে সেই রাতে মজনুকে দিয়ে অনন্যাকে নিজের বাড়িতে আনিয়ে নিয়েছিলেন সবুজ হত্যাকাণ্ডে তার জড়িত না থাকার পক্ষে একটা অ্যালিবাই দাঁড় করানোর উদ্দেশ্যেই। অনন্যার সাথে তিনি যতক্ষণ থাকেন ততক্ষণ নিজের ফোন সুইচ অফ করে রাখেন। সেই রাতেও নিজের ফোন তিনি সুইচ অফ করে রেখেছিলেন হয়তো সবকিছু স্বাভাবিক দেখানোর জন্যই। কন্টেন্ট কিলারকে হয়তো বলাই ছিল যে কাজ শেষ করার পর তাকে জানানোর কোনো দরকার নেই, উনি নিজেই জেনে নেবেন। কিন্তু খটকাটা আসলে অন্য জায়গায়। কোন জায়গায় স্যার? বাপ্পাদিত্য প্রশ্ন করল। বাকি দুজন রায়হান সিদ্দিকের দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু দৃষ্টিতে।
একজন ঝানু রাজনীতিবিদ কেন এরকম আনপ্রফেশনাল একজন কিলারকে হায়ার করবে, যে কিনা মার্ডার ওয়েপন ক্রাইম সিনের পাশেই ডাম্প করেছে? পরস্পর মুখ চাওয়াচাওয়ি করল এসি রায়হানের অফিস রুমে উপস্থিত বাকি ৩ জন। আসলেই স্যার, এভাবে তো ভেবে দেখিনি, বলে উঠল বাদল। শুধু মার্ডার ওয়েপনই না স্যার, সাথে একটা সেলফোনও তো ডাম্প করেছে। বাপ্পাদিত্য আবার প্রশ্ন করল, স্যার তাহলে কি রানু হত্যার পেছনেও তরফদারের হাত নেই? রায়হান সিদ্দিকী তার ডান হাতের তালু দিয়ে থুতনি ডলতে ডলতে বলল, যদি রানু আর সবুজের খুনের পেছনেই একটা মাথা কাজ করে থাকে, তবে সেই মাথাটা তরফদারের হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তরফদারের পরে সন্দেহটা যার উপরে গিয়ে পড়ে, তারও বেশ স্ট্রং মোটিভ আছে রানুকে খুন করার। হতে পারে সবুজকে দিয়ে স্কুলে গুজব রটিয়ে রানুকে হত্যা করানোর ৫ দিন পর সেই সবুজকে খুন করেছে, কিংবা করিয়েছে। সবুজ ধরা পড়ে গেলে নাটের গুরু হিসেবে তার নাম বলে দিতে পারে এই আশঙ্কায়। কিংবা হয়তো সবুজ তাকে ব্ল্যাকমেইল করছিল বাড়তি টাকার জন্য। আবার যদি এমনটা হয়ে থাকে যে সবুজের খুনটা রানুর খুনের কেসের সাথে রিলেভেন্ট না, হয়তো সবুজের সাথে টাকা পয়সা কিংবা অন্য কোনো কিছু রিলেটেড দ্বন্দ্বের জের ধরেই জলিলই সবুজকে খুন করেছে, তাহলে রানু হত্যাকাণ্ডে তরফদারের হাত থাকলেও থাকতে পারে, কিন্তু সবুজের খুন তিনি করাননি। এই কেসের আরেকজন সন্দেহভাজন কে স্যার? ওই যে বললেন তরফদার সাহেবের পরে সন্দেহটা যার উপরে গিয়ে পড়ে? বাদলের প্রশ্ন। স্থির দৃষ্টিতে বাদলের দিকে তাকিয়ে রইল রায়হান। বাদল সহ বাকি দুজনও দুচোখে রাজ্যের কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে। এক পর্যায়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে সে বলল, জয়। সবাই যেন আকাশ থেকে পড়ল নামটা শোনার সঙ্গে সঙ্গেই। সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে বাপ্পাদিত্য। সে রীতিমতো আর্তনাদ করে উঠল, এসব আপনি কি বলছেন স্যার? রানুর ভাই কেন এসব করতে যাবে? রায়হান তাকালো বাপ্পাদিত্যর দিকে। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে বাপ্পাদিত্য, যার প্রতি সমবেদনা থেকে এই মামলার তদন্তে আটসাট বেঁধে নেমেছে। সেই এখন এই মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না যেন সে। দেখো বাপ্পাদিত্য, রায়হান কোনো ছোট বাচ্চাকে বুঝাচ্ছে এরকম নরম সুরে বলতে লাগল, তোমার মতো আমি নিজেও একজন ভাই, 2 জন বড় বোন আছে আমার, তাদের মধ্যে বড়জন রানুর বয়সী। কিন্তু তাদের ভাইয়ের পাশাপাশি আমি একজন পুলিশ অফিসারও। পুলিশ অফিসারের জায়গা থেকে আমি জয়কে সন্দেহ করছি, জয়কে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে বলেই। কিন্তু আমার এই সন্দেহ যদি ভুল প্রমাণিত হয়, তাহলে একজন ভাইয়ের জায়গা থেকে আমি তোমার চেয়ে কম খুশি হব না। বাপ্পাদিত্য চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। বুঝতে পেরেছ আমার কথা? জি স্যার। এবার ছোট করে জবাব দিল বাপ্পাদিত্য। গুড। স্যার, বাদল জানতে চাইল, জয়ের কি মোটিভ থাকতে পারে? রায়হান বলল, ভুলে যাচ্ছ কেন? রানুর সমস্ত টাকা পয়সা, এমনকি দেনমোহরের টাকাও জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আছে। রানু মারা গেলে পুরো টাকাটা তো জয়েরই হয়ে যাবে। ও আচ্ছা স্যার, এবার বুঝতে পেরেছি। বাপ্পাদিত্য। রায়হান তাকালো ওর দিকে। জলিল কোথায় গিয়ে গা ঢাকা দিতে পারে এ ব্যাপারে রতন কোনো আইডিয়া দিতে পেরেছে? জি না স্যার। আচ্ছা। রায়হানের মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। কিছু একটা ভাবল সে। তারপর আবার বলল, ও তো প্রায় বছরখানিক হলো টালটুর ব্যবসা করছে, তাই না? জি স্যার। আবারও খানিকক্ষণের জন্য চুপ মেরে গেল রায়হান। তারপর বলল, এক কাজ করো, রতন তোমাকে জলিলের যেই ছবিটা পাঠিয়েছে ওটা আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করো। টালটুর কেসটা বিএনএসসির আমার পরিচিত একজন অফিসার দেখছেন। দেখি জলিলকে খুঁজে বের করার ব্যাপারে উনি আমাকে কোনো সাহায্য করতে পারেন কিনা। ভ্রু কোচকাল বাপ্পাদিত্য। আপনি কি রাবেয়া স্যারের কথা বলছেন স্যার? তুমি চেনো নাকি? রায়হান অবাক হল। জি স্যার, বাপ্পাদিত্য বলল, আমার পোস্টিং যখন ভাটারা থানায় ছিল তখন একটা কেসে ওনার আন্ডারে কাজ করেছিলাম। খুব বেশি দিন আগের কথা না স্যার। বাহ! প্রশংসা ঝরল রায়হানের কণ্ঠে। খুব বেশি দিন হয়নি উনি পুলিশ ফোর্সে জয়েন করেছেন। এরই মধ্যে মাদক সাম্রাজ্যের ভিত একদম নাড়িয়ে দিয়েছেন উনি। শি ইজ দ্য ফাইনেস্ট অফিসার ইন বিএনএসসি রাইট নাও। যদিও তার কিছু কিছু মেথডকে আমি সাপোর্ট করতে পারি না আসলে।
হাসল বাপ্পাদিত্য। ঠিক আছে স্যার, আমি জলিলের ছবিটা আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। অবশ্য যে ছবিটা রতন আমাকে পাঠিয়েছে ওটা একটা টিকটক ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। বুঝিনি তো স্যার, টিকটকের ফিল্টারে মানুষের চেহারা তার বাস্তব চেহারা থেকে অনেকটাই বদলে যায়। সমস্যা নেই, ওটাই পাঠিয়ে দাও আমাকে। ওকে স্যার। বাপ্পাদিত্য পকেট থেকে নিজের মোবাইল ফোনটা বের করে সেটা আনলক করল। তারপর রায়হানকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল রতনের পাঠানো ছবিটা। 2 সেকেন্ডের মাথায় নোটিফিকেশন টোন বেজে উঠল টেবিলের ওপরে রাখা রায়হান সিদ্দিকীর ফোনে। ঠিক আছে, এখন তাহলে এসো তোমরা, 3 জনের উদ্দেশ্যেই বলল এসি রায়হান সিদ্দিকী। আমি এএসপি রাবিয়া বস্রির সঙ্গে যোগাযোগ করে দেখি জলিলের কোনো খবর পাওয়া যায় কিনা। ওকে স্যার। বাপ্পাদিত্য পকেট থেকে নিজের মোবাইল ফোনটা বের করে সেটা আনলক করল। তারপর রায়হানকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল রতনের পাঠানো ছবিটা। 2 সেকেন্ডের মাথায় নোটিফিকেশন টোন বেজে উঠল টেবিলের ওপরে রাখা রায়হান সিদ্দিকীর ফোনে। ঠিক আছে, এখন তাহলে এসো তোমরা, 3 জনের উদ্দেশ্যেই বলল এসি রায়হান সিদ্দিকী। আমি এএসপি রাবিয়া বস্রির সঙ্গে যোগাযোগ করে দেখি জলিলের কোনো খবর পাওয়া যায় কিনা। ওকে স্যার। রায়হান সিদ্দিকীর উদ্দেশ্যে সেলুট ঠুকে বেরিয়ে গেল তারা 3 জন। তারা বেরিয়ে যেতেই টেবিলের ওপর থেকে নিজের মোবাইল ফোনটা তুলে নিল রায়হান। হোয়াটসঅ্যাপে ঢুকে বাপ্পাদিত্যর পাঠানো ছবিটা বের করল। ছবিতে দেখা যাচ্ছে 30-31 বছর বয়সী একজন যুবককে, যার মুখে দক্ষিণ ভারতের নামকরা এক অভিনেতার দাড়ির আদলে রাখা দাড়ি এবং মাথায় সোনালি রং করা মোরগ ঝুঁটির মতো চুল। গায়ের রং হয়তো শ্যামলা, কিন্তু টিকটকের ফিল্টারের কল্যাণে মাত্রাতিরিক্ত ফর্সা দেখাচ্ছে। শুধু তাই না, গাল আর ঠোঁটে এক হালকা গোলাপি আভা দেখা যাচ্ছে ফিল্টারের দরুন। ভেতরে আসতে পারি স্যার? স্মার্টফোনের পর্দা থেকে চোখ তুলে নিজের অফিস রুমের দরজার দিকে তাকালো রায়হান। এসো সাজ্জাদ। এএসআই সাজ্জাদ 2টো A4 আকৃতির কাগজ হাতে ভেতরে ঢুকে দরজা ভিজিয়ে দিল। তারপর দ্রুত পায়ে হেঁটে রায়হানের টেবিলের কাছে এসে দাঁড়িয়ে টেবিলের ওপর দিয়ে কাগজ দুটো রায়হানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, এটা জলিল ঢালির নাম্বারে শেষ 3 দিনের ইনকামিং আর আউটগোয়িং কলের রিপোর্ট। মোবাইল ফোনটা টেবিলের ওপরে নামিয়ে রেখে হাত বাড়িয়ে কাগজ দুটো নিয়ে নিল রায়হান সিদ্দিকী। 2টো পৃষ্ঠাই চোখ বোলানোর পর সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, 3 দিনে কেবল 2টো নাম্বারেই কথা বলা হয়েছে দেখছি জলিল ঢালির নাম্বার থেকে। জি স্যার, মাথা ঝাঁকালো সাজ্জাদ। আর শেষ যে নাম্বারটাতে কথা বলা হয়েছিল ওটাতেই জলিলের নাম্বার থেকে সবচাইতে বেশি সংখ্যকবার কল দেওয়া হয়েছিল শেষ 3 দিনে। রায়হান কাগজ দুটো সাজ্জাদকে ফিরিয়ে দিতে দিতে বলল, এই নাম্বার দুটো ডিটেলস বের করো। ঠিক আছে স্যার। রিপোর্টের কাগজ দুটো নিয়ে রায়হানকে সেলুট করে বেরিয়ে গেল সাজ্জাদ। এসি রায়হান সিদ্দিকী আবার নিজের স্মার্টফোনটা হাতে তুলে নিল এএসপি রাবিয়া বস্রিকে কল করার উদ্দেশ্যে। রাবিয়ার সঙ্গে কথাবার্তা সেরে ফারিয়াকে কল করতে হবে। আজ তার সঙ্গে দেখা করা দরকার। এখন যেহেতু হাতে তেমন কোনো কাজ নেই, তাই এখনই দেখা করার জন্য সবচেয়ে ভালো সময়। অবশ্যই যদি ফারিয়া এই মুহূর্তে অন্য কোনো কাজে ব্যস্ত না থাকে তাহলে। আগে দেখি এএসপি রাবিয়ার সঙ্গে কথা বলে জলিলকে খোঁজার ব্যাপারে উনি কতটুকু সহযোগিতা করতে পারেন। রাবিয়া বস্রির নম্বরে কল দিয়ে মোবাইল ফোনটা কানে ঠেকাল রায়হান। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।